যাই বলো না কেন, সৌরভ যে খুব ভাগ্যবান সেটা মানতেই হবে। কি সুন্দর চাঁদের মতো ফুটফুটে বউ পেয়েছে। হ্যাঁ, আনবো না? আমার একমাত্র ছেলে বলে কথা, আনতে তো হবেই। ও আমার নতুন বৌমা, তাড়াতাড়ি সবার পা ছুঁয়ে আশীর্বাদটা নিয়ে নাও তো এবার। প্রথমে শ্বশুরমশাইয়ের পা ছুবে। নতুন বউ সোমিয়া শ্বশুরমশাই মনোজ ঘোষের পা ছুঁয়ে যখনই আশীর্বাদ নিতে গেল, আশীর্বাদের নাম করে মনোজবাবু হাতটা ওর পিঠের ওপর দেয় আর বাজেভাবে ওকে ছোঁয়ার চেষ্টা করে। বেঁচে থাকো বৌমা, আর আমাদের সবাইকেও ভালো রেখো। শ্বশুরমশাইয়ের ব্যবহার সোমিয়ার একটু অদ্ভুত লাগলেও সে সেটা মনের ভুল বলে এড়িয়ে যায়। এরপর শ্বশুরমশাই ওকে উপহার দেয় আর তার সাথে বাকি আত্মীয়রাও ওকে উপহার দিয়ে চলে যায়। সোমিয়া একটি ছোট্ট গ্রামের সহজ সরল মেয়ে ছিল, যে বেশি কথা বলতো না। বিয়ের 2 দিন পর সৌরভ সোমিয়াকে বলল, এই দেখো সোমিয়া, এটা আমাদের হানিমুনের টিকিট, গোয়ার 3 দিনের ট্রিপ। তুমি প্যাকিং শুরু করে দাও, আমি মা আর বাবাকে বলে আসছি। ঠিক আছে, আমি এখনই প্যাকিং করে নিচ্ছি। সৌরভ আর সোমিয়া হানিমুনের জন্য গোয়া চলে যায়। এর কিছুদিন পরেই ওরা ফিরে আসে। এখন ওদের বিয়ের প্রায় 1 মাস হয়ে গেল। একদিন যখন ওদের রুমে ওর শাশুড়ি 1 গ্লাস দুধ নিয়ে এলো। আরে মা, বাহ, নিজের ছেলের জন্য দুধ এনেছো, দাও দাও। চুপ কর, এটা তোর জন্য না, এটা আমার বৌমা সোমিয়ার জন্য। দেখ তো, মেয়েটা শুকিয়ে পাতলা পাপড় হয়ে গেছে। এই অবস্থায় বৌমার বাপের বাড়ির লোকেরা দেখে কি বলবে, যে আমরা ওর খেয়ালই রাখি না। বৌমা নাও, এই দুধটা খেয়ে নাও। হ্যাঁ মা। দুধ দিয়ে শাশুড়ি মা চলে গেলে বাইরে দাঁড়িয়ে থাকা মনোজবাবু বলল, কাজ হয়ে গেছে কি? হ্যাঁ, তুমি যেমনটা বলেছিলে তেমনটাই করেছি। শাবাশ। অন্যদিকে সোমিয়া সৌরভকে বলে, সত্যি মা কত ভালো না, আমার কত খেয়াল রাখে। আমি কত ভাগ্যবতী যে এরকম একটা পরিবার পেয়েছি যেখানে সবাই আমাকে ভালোবাসে। একদম ঠিক বলেছ সোমিয়া, আমরা সবাই তোমাকে খুবই ভালোবাসি। আর এবার তোমারও কর্তব্য যে তুমিও আমাদেরকে সমানভাবে ভালোবাসো। নাও, এবার দুধটা খেয়ে নাও। এরপর সোমিয়া দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর প্রতিদিনই সৌরভ সোমিয়াকে দুধ এনে খেতে দিত আর ওই দুধ খেয়ে সোমিয়া ঘুমিয়ে পড়ত। অন্যদিকে রমার প্রতিবেশী বিমলা এমন ধরনের মহিলা ছিল যারা অন্যের হাড়ির খবর নিত। এমনই এক রাতে বিমলা যখন ওদের বাড়িতে এলো, আরে রমা বোন, আমাকে ক্ষমা করে দিও যে এত রাতে এসে তোমাকে বিরক্ত করছি। আসলে কি হয়েছে না, বাড়িতে চিনিটা শেষ হয়ে গেছে আর ছেলে বিট্টু চিনি ছাড়া তো দুধই খেতে চায় না। আর এত রাতে যে সব দোকানও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি ভেতর থেকে এনে দিচ্ছি। এরপর বিমলা ঘরের চারদিকটা খুব ভালো করে দেখছিল আর ঠিক সেই সময় ওর নজর পড়ল সোমিয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা মনোজ ঘোষের ওপর। এরপরেই রমা চিনি নিয়ে আসে। এই নাও চিনি। অনেক ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা বৌমা কোথায়, দেখতে পাচ্ছি না তো? আরে রাত 10টা বাজে, ও তোর স্বামীর ঘরেই থাকবে না, সবে নতুন বিয়ে হয়েছে, এটাও বোঝো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ। কিন্তু বিমলা যখন বাড়ি ফিরছিল তখন সৌরভ গার্ডেনে বসে গেম খেলছিল। এই দেখে বিমলা ভাবল, আরে সৌরভ তো এখানে, তাহলে রমা বোন মিথ্যে কথা কেন বলল? আর বৌমার ঘরে এত রাতে মনোজবাবুই বা কি করছেন? কিছু তো গন্ডগোল আছে। বিমলার সন্দেহ হয়, তাই সে ব্যাপারটা নিয়ে একটু ভাবতে থাকে। বিমলার ঘর থেকে সোমিয়ার ঘরে জানলাটা দেখা যেত আর তার সাথে কিছু আওয়াজও শোনা যেত, তাই সে একটু নিয়মিত নজর রাখত। আর অন্যদিকে সৌরভ রোজই দুধের গ্লাস দিত সোমিয়াকে। না না সৌরভ, আমি এই দুধ খাবো না, এই দুধ খেলে আমার না খুব ঘুম পায়, খাবো না আমি। কি যে বলো না সোমিয়া, তুমি সারাদিন কাজ করো তাই জন্যেই ক্লান্ত হয়ে পড়ো। চলো, দুধটা খেয়ে নাও তাড়াতাড়ি। সোমিয়া ওই দুধ খেয়ে নেয়। পরের দিন ওর বমি হয় আর বমি হলে ও ডাক্তারের কাছে গেলে জানতে পারে যে ও প্রেগনেন্ট। এই খবর শুনে বাড়িতে সবাই খুব খুশি হয়ে যায়। এইভাবেই কিছুদিন চলে যাওয়ার পর একদিন আলমারি পরিষ্কার করতে গিয়ে ও একটি রিপোর্ট পায়, যা দেখে ওর মাথা ঘুরে যায়। যে রিপোর্টটা ছিল সৌরভের, তাতে লেখা ছিল যে ও কোনোদিনই বাবা হতে পারবে না। সৌরভ যদি কোনোদিন বাবা হতে পারবে না, তাহলে আমার পেটে কার সন্তান? এই নাও বৌমা, দুধটা খেয়ে নাও। একটু মাথায় জোর দিলেই সোমিয়ার মনে পড়ে যায় যে যখনই ও দুধটা খেত তখনই ও ঘুমিয়ে পড়ত। ও ঘুমিয়ে পড়লেই সৌরভ ওর ঘর থেকে বেরিয়ে যেত আর অন্য একজন লোক ঘরে আসতো আর তারপর ওর সাথে
কিন্তু লোকটি কে ছিল তার মনে পড়ছিল না। তাই সে রেগে গিয়ে সৌরভকে বলল, সৌরভ, সত্যি করে বলো, বাচ্চাটা কার? আমি জানি যে তুমি কোনোদিনই বাবা হতে পারবে না, সত্যি কথা বলো। বেশি আওয়াজ করলে সারা জীবনের মতো তোর আওয়াজ বন্ধ করে দেবো, বুঝলি? আর কাউকে কিচ্ছু বলবি না, যা হচ্ছে হতে দে। ওই দিন থেকে ওরা সবাই ওকে বাড়িতেই আটকে রাখল, আর ওকে ঘরের মধ্যে আটকে রেখে দিয়ে ওকে মারধরও করত। কিন্তু বিমলা দেবী নিজের ঘর থেকে এই সবই দেখত। বিমলা দেবী এসব সহ্য করতে না পেরে পুলিশকে ফোন করে সব বললে পুলিশ ওখানে চলে আসে। আসলে আমার ছেলের বিয়ের আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার পর ডাক্তাররা বলেছিল ও কোনোদিনও বাপ হতে পারবে না। সৌরভ আমাদের একমাত্র ছেলে, আর আমরা চেয়েছিলাম যে আমাদের বংশ এখানেই না শেষ হয়ে যায়। এই জন্য আমরা 3 জন মিলে একটা প্ল্যান বানালাম। আমরা ওর বিয়ে গ্রামের এক ভোলা ভালা মেয়ের সঙ্গে গড়িয়ে দিলাম, আর বৌমাকে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম, যার পর ও গভীর ঘুমে চলে যেত। যার পর সৌরভ ঘর থেকে বেরিয়ে গেলে আমি ওর ঘরে চলে যেতাম। ওর পেটের বাচ্চাটা আমারই। ছি বাবা, আপনার লজ্জা করলো না এরকম নিচু কাজ করতে? সৌরভ, তোমার মতো স্বামী থাকার চেয়ে তো বিধবা হওয়া অনেক ভালো ছিল। আর আপনি মা হয়ে মেয়ের সাথে এরকম করতে পারলেন? ইন্সপেক্টর সাহেব, আপনি ওদের গ্রেপ্তার করুন আর ওদের পাপের শাস্তি দিন। ধর রে সব কটাকে, ধরে জেলে পুড়ে দেয় একদম, ওখানে গিয়ে বংশ বিস্তার করুক। এত বিমলা দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ইনফরমেশনটা দিলেন আর এই মেয়েটিকে অত্যাচারের হাত থেকে বাঁচালেন। এরপর সোমিয়া বিমলা দেবী আর পুলিশকে ধন্যবাদ জানায়। আইন ওদের কঠোর শাস্তি দিল আর ওদের সমস্ত সম্পত্তি হবু সন্তানের নামে করে দিল, আর তার সাথে ওদের আজীবন কারাদণ্ডের শাস্তিও দিল। সুনীতি অবশেষে বাড়িতে ওর আর বিরাজের প্রেমের সম্পর্কটা বলেই দিল। বিরাজ আজ ওর বাবার সাথে সুনীতির বাড়িতে কথা বলতে আসবে। সুনীতি আর ওর বোন রেশমি কিচেনে দুজনে মিলে খাবার রেডি করছিল। কিছুক্ষণ পর বিরাজ ওর বাবার সাথে ওদের বাড়িতে আসে। সুনীতির মা আশা দেবী হলে বসে বিরাজ আর ওর বাবার সাথে গল্প করছিলেন। এর মাঝে সুনীতি আর রেশমি ওনাদের জন্য খাবার নিয়ে বাইরে আসে। সুনীতি হরিশবাবুর পাছন। আরে বাহ, শিক্ষা দীক্ষা তো তোমার খুব ভালোই দেখছি। বিরাজ, বলতেই হচ্ছে তোমার পছন্দের দাম আছে। পছন্দ না হয়ে যাবে কোথায় আঙ্কেল, আমার বোন যে লাখে একটা। হ্যাঁ, সে তো তুমিও কিছু কম নয় মা, পুরো নিজের দিদির প্রতিচ্ছবি। প্রশংসা তো আপনারও করা উচিত আঙ্কেল। আপনাকে দেখে মনেই হয় না যে আপনারা তো একটা বড় ছেলে আছে। কি ভালো করে মেনটেন করেছেন আপনি নিজেকে। হ্যাঁ, সে তো ঠিক। এই তুমি জানো, যখন স্কুলে পেরেন্ট টিচার্স মিটিংয়ে আমি ওনাকে নিয়ে যেতাম, সবাই ভাবতো আমি বাবাকে নয়, বাবার বদলে দাদাকে নিয়ে এসেছি। একদম ঠিক আছে দাদা, আসলে রূপ দেখে বয়সের বিচার করতে নেই। আচ্ছা, আপনার যদি আমাদের সুনীতিকে পছন্দ হয় তাহলে আজকেই আশীর্বাদটা সেরে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দুই পরিবার মিলে ওদের আশীর্বাদটা সেরে ফেলে। তারপর 3 মাস পর ওদের বিয়ের লগ্ন ঠিক হয়। এই 3 মাসের মধ্যে দুই পরিবার বিয়ের কেনাকাটা এবং অন্যান্য নানা প্রসঙ্গে একে অপরের সাথে দেখা করতেই থাকে। আর এইভাবে দেখা সাক্ষাৎ করতে গিয়েই সুনীতার বোন রেশমি ওর শ্বশুরের ওপর মন দিয়ে বসে। আর বিয়ের 3 দিন আগে রেশমি হরিশবাবুকে একান্তে ডাকেন। কি হলো রেশমি মা, তুমি আমাকে এখানে ডাকলে কেন? আমি আপনার ছেলে বা মেয়ে নই। এখন থেকে আপনি শুধু আমাকে রেশমি অথবা ডার্লিং বলবেন। এর মানে? মানে এটাই যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। পাগল হয়ে গেছো নাকি? কিসব বলছো তুমি? তোমার আর আমার বয়সটা দেখেছো? এটা কোনো মজা নয়। আর আপনারা আমার বয়সের পার্থক্য যাই হোক না কেন, আমার তাতে কোনো যায় আসে না। যাই হয়ে যাক না কেন, আপনাকে আমায় আপন করতেই হবে। এ কখনোই সম্ভব নয়। আর তুমি যদি আবার এই সমস্ত কিছু ভাবো, তাহলে এই কথাটা আমি তোমার মাকে আর দিদিকে জানিয়ে দেব। হরিশবাবু ওখান থেকে চলে যান। তখনই রেশমি একটা ছুরি বের করে আর নিজের হাত কেটে ফেলে। হরিশবাবু ওকে হসপিটালে নিয়ে যান। ডক্টর ওর চিকিৎসা তো করে দেয়, কিন্তু আত্মহত্যার মামলা বলে উনি আগে পুলিশকে ফোন করে দেন। জ্ঞান ফেরার পর রেশমি পুলিশকে বয়ান দেয়, ইন্সপেক্টর, আমি আত্মহত্যা করতে চাইনি। আমি আসলে ফল কাটছিলাম আর তখনই ছুরিটা হাত থেকে স্লিপ করে যায়। পুলিশ বিষয়টা ছেড়ে দেয়। তারপর হরিশবাবুর সাথে রেশমি বাড়ি ফিরে আসে। আর বাড়িতে এসেও সবাইকে একই বাহানা বলে। তারপর বিয়ের রিচুয়াল চলাকালীন রেশমি হরিশকে বিয়ে করার জন্য রাজি করিয়ে ফেলে। আর বিয়ের দিন বিরাজ আর সুনীতির বিয়ে হয়ে যাওয়ার পরে রেশমি ওখানে কনে সেজে চলে আসে। বিয়ের কাজ শেষ হলো। নতুন স্বামী স্ত্রীকে সবাই আশীর্বাদ করুন।
দাঁড়ান পুরোহিত বাবু, এই মণ্ডপে আরো একটা বিয়ে হওয়া বাকি আছে। এটা তুই কি বলছিস? আর তুই এরকম কোণের বেশে এসেছিস কেন? কারণ আমিও আজকে আমার ভালোবাসার সাথে একই মণ্ডপে বিয়ে করব। হরিশবাবু ওখানে বরের বেশে এসে হাজির হন। সুনীতি, বিরাজ আর আশা দেবী সমস্ত কিছু দেখে অবাক হয়ে যান। সমস্ত আত্মীয় স্বজনরা ওদের নিয়ে কথা বলতে থাকে, কিন্তু রেশমি কারোর কথায় পাত্তা না দিয়ে ওই মণ্ডপেই হরিশবাবুর সাথে বিয়ে করে নেয়। আশা দেবী নিজের মেয়ের এরকম আচরণে ভীষণ রেগে যান আর উনি রেশমির সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেন। সুনীতি বিয়ে করে বিরাজের সাথে ওদের বাড়িতে এসে পৌঁছায় আর এসে দেখে রেশমি হাতে বরণডালা নিয়ে ওদের স্বাগত জানায় আর ওদের বলে, দাঁড়াও বৌমা, এই বাড়িতে এখন তোমার শাশুড়ি মা আছে যে তোমাকে বরণ করে তুলবে। এই সমস্ত কি আজেবাজে কথা, সরে যা আমার রাস্তা থেকে। আমি তো তোর মুখও দেখতে চাই না আর তোর সাথে আমি একটা কথাও বলতে চাই না। সেটা তো তোমার ব্যাপার, কিন্তু নিয়ম মতো এখন আমি তোমার শাশুড়ি মা আর তোমার শ্বশুরের বউ। রেশমি ওদের বরণ করতে শুরু করে, কিন্তু বিরাজ রেগে গিয়ে হাত দিয়ে সেই বরণডালা ছুঁড়ে ফেলে দেয়। অনেক নাটক করেছো তুমি, আমি জানি না এই সমস্ত কিছু কিভাবে হয়ে গেল, কিন্তু তুমি কখনোই আমার মায়ের জায়গা নিতে পারবে না। নিজের মায়ের সাথে কিভাবে কথা বলছো তুমি বিরাজ? ও এখন থেকে তোমার মা, বুঝতে পেরেছো? আমি একে আমার শাশুড়ি মা হিসেবে মানি না। ওরা দুজন ঘরে চলে যায়, যেখানে গিয়ে সুনীতি খুব কাঁদতে থাকে। পরের দিন সকালে মুখ দেখার জন্য পাশের বাড়ির বউরা আসে। না, এসে গেছে আমার বৌমা। সুনীতি বৌমা, এখানে এসে বসে পড়ো। কেন এখানে তামাশা করছিস? যাচ্ছিস না কেন তুই এখান থেকে? ভদ্রভাবে কথা বল, আমি তোর শাশুড়ি হই। যদি সবার সামনে আমার ইনসাল্ট করিস তাহলে আমাকেও আমার শাশুড়ির রূপটা দেখাতে হবে। হরিশ বাবুরও বুড়ো বয়সে কেমন বিয়ে করার স্বাদ জেগেছে একবার দেখো। নিজের বৌমারই ছোট বোনকে পটিয়ে নিল আর নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করে নিল। এতে আপনার কি সমস্যা? আপনার মেয়েকে বিয়ে করেছেন নাকি উনি? এখন আসুন তো এখান থেকে। আমাদেরও কোনো শখ নেই এখানে আসার, তাছাড়া মুখ কারি বা দেখবো? এখানে তো দুই শাশুড়ি বৌমা একসাথে বিয়ে করে এসেছে। চলো বোন। ওরা সবাই ওখান থেকে চলে যায় আর এই সবকিছু দেখে সুনীতি রেশমির ওপর চিৎকার করে রেগে গিয়ে বলে, কি পেলি তুই বল এই সমস্ত কিছু করে? হ্যাঁ, তুই কি সত্যি সত্যি বাবাকে ভালোবাসিস, নাকি কয়েকদিনের মাত্র একটা অ্যাট্রাকশনে তুই ওনাকে বিয়ে করে বসলি? বল। আমি সত্যি ওনাকে ভালোবাসি। তোমার বিয়ের প্রস্তুতি চলাকালীন আমি বুঝতে পারি যে উনি আসলে ঠিক কতটা একা, কিন্তু সবার সামনে ওনার নিজেকে স্ট্রং দেখানোটা আমার ভীষণ ভালো লাগে। আর এখন আমি ওনাকে সারা জীবনের মতো সঙ্গ দিয়ে ওনার এই একাকিত্বটাকে দূর করব। এই সমস্ত কথা হরিশবাবু আর বিরাজ দুজনেই শুনে নেয়। বিরাজ আর সুনীতি নিজেদের ভুল বুঝতে পারে। ওরা দুজন এবার রেশমিকে আপন করে নেয় আর চারজনই একে অপরের সাথে খুব সুখে সংসার করতে শুরু করে। Thanks for watching.